সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 898তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো শরীয়তপুরের ছেলে মোহাম্মদ স্বপন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক আধ্যাত্মিক টাইপের বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে কুকুরের মতো সন্তান জন্ম দেওয়ায় মুখ বেঁধে পালায় স্বামী স্ত্রী গ্রাম থেকে। কুকুরের মতো সন্তান জন্ম দেওয়ায় রাতের গুটগুটে অন্ধকারে মুখ বেঁধে গ্রাম থেকে পালিয়ে যায় এক দাম্পত্য, এক স্বামী এবং স্ত্রী। কেন স্ত্রীর ঘরে কুকুরের মতো সন্তান জন্মায়, কি এমন অপরাধ স্ত্রী করে, আমি জাস্ট আমার গল্পের মাঝে এই জিনিসটাকে ফুটিয়ে তুলব। আপনারা পুরোটা গল্প শুনলে ন্যায় অন্যায় পুরোপুরি বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত শরীয়তপুরের ভাই স্বপন হোসেনের জীবনের এই গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে স্বপন ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ স্বপন হোসেন, আমার বাড়ি শরীয়তপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমাদের পরিবারে রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা শরীয়তপুর শহর থেকে মেলা দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী, তবে আমার বাবা তেমন কোনো বড় চাকরি করতো না। যদিও একটা সময় আমার এই বাবার চাকরিটা অনেক বেশি সম্মানিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এই চাকরিটা আর নাই। চাকরিটা পরিস্থিতির সাথে পরিবর্তনের সাথে বিলীন হয়ে গেছে। আমার বাবা ছিল পেশায় একজন ডাকপিয়ন। ডাকযোগে চিঠি আসতো এবং আমার বাবা এই চিঠি গ্রামে গঞ্জে মানুষের হাতে হাতে পৌঁছে দিত। এটাই ছিল আমার বাবার কাজ। তো এই কাজটা করে আমার বাবা প্রতিনিয়ত অভিযোগ পেয়ে আসতেছিল। যখন এই ডাকপিয়নের জামানা ছিল তখনও কিন্তু আমার বাবার চাকরিটা চলে গেছে। বাবার চাকরি চলে যাওয়ার পিছনে একটা বড় ধরনের কারণ লুকিয়েছিল। এই কারণটা হয়তো অনেকের কাছে তুচ্ছ মনে হবে, কিন্তু আবার এই কারণটাকে অনেকে অনেক বড় দৃষ্টিতে দেখে। আমার বাবার চোখে একটু সমস্যা ছিল। আমার বাবার বাম চোখে সমস্যা থাকার কারণে আমার বাবা একটু পর পরে বাম চোখ মারত, যেটাকে ওই সময়ের ভাষায় চোখটি বলা হতো। তো আমার আব্বা আসলে মূলত কোনো চোখ টিপ মারতো না। আমার আব্বার চোখে তো সমস্যা ছিল, তো ওই চোখে সমস্যা থাকার কারণে আমার আব্বা এই চোখটা বারবার বন্ধ করা লাগতো এবং খোলা লাগতো। তো অনেক সময় গ্রামের বাড়িতে যখন চিঠি নিয়ে যাইতো, কোনো মহিলা যখন চিঠি নেওয়ার জন্য আসতো, তখন আমার আব্বার ওই বাম চোখটা আব্বা বন্ধ করতো এবং ওই মহিলা মনে করতো যে মহিলাকে আমার আব্বা খারাপভাবে ইঙ্গিত করছে। এটা মনে করে মহিলা তখন আমার আব্বার নামে বিচার দিত। বিচার দেওয়ার পরে এরকম করে 1টা 2টা 3টা করে অভিযোগ প্রতিদিন আমার আব্বার এখানে আসতে থাকতো। এবং যিনি ডাক অফিসার ছিল তিনিও তখন এই বিষয়টাতে অনেক বেশি রেগে যায় যে প্রতিটা মুহূর্তে আমার বাবার নামে এরকম করেই অভিযোগ আসতেই থাকে। কারণ ওই সময় তো ছিল প্রতিটা অনেক দূর দূরান্তে গিয়ে আমার আব্বা চিঠি দিয়ে আসতো এবং ওই সময় বেশিরভাগই প্রবাসীরা চিঠি পাঠাইতো বিদেশ থেকে, ওনাদের হাজব্যান্ড চিঠি পাঠাইতো বউর জন্য। তো দেখা যায় ওই চিঠিগুলো আমার আব্বা দিয়ে আসার জন্য চাইতো এবং সেখানে গেলে প্রবাসীদের বউর সাথে আমার আব্বার এই ধরনের সমস্যা হতো। 1 দিন 2 দিন 3 দিন এরকম সমস্যাগুলো হতে হতে একটা সময় আমার আব্বাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। আমার আব্বাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং আমার আব্বার কোনো অপরাধ ছিল না, কিন্তু আমার এই আব্বার রোগটাকে সবাই অপরাধ হিসাবে গণ্য করলো। আব্বার ওই রোগটাকে অনেক বড় করে অপরাধ চিন্তা করে আমার আব্বাকে চাকরি থেকে বের করে দিল। বাবা যখন চাকরি থেকে বেরিয়ে গেল তখন আমাদের পারিবারিক অবস্থাটা আরও বেশি নিস্তেজ হয়ে গেল। পারিবারিক অবস্থাটা তখন খুব খারাপ হয়ে গেল এবং এতটাই খারাপ হয়ে গেল যে পরিবারের মুখে দুমুঠো ভাত দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আমি তখন মোটামুটি টাকরা জোয়ান এবং আমার যে বড় বোনটা আছে, বড় বোনটাও প্রায় বিয়ের বয়স হয়ে গেছে, ওকেও বিয়ে দিতে হবে। এমতো অবস্থা আমার বাবার চাকরিটা চলে গেছে, যে অবস্থায় আমার বাবার চাকরিটা থাকা খুব বেশি প্রয়োজন ছিল। চাকরিটা চলে যাওয়ার পরে পারিবারিকভাবে তখন অনেক দুর্দশা অভাব অনটন দেখা দেয়। আমি আর আমার ছোটো ভাই বড় বোনটাকে বিয়ে দিতে পারতেছি না। তারপরও আমার বাবা মানুষের কাছ থেকে ঋণ করে এবং চাকরি ছাড়ার পরে এককালীন কিছু টাকা পাইলো, ওইগুলো মিলিয়ে আমার বড় বোনকে মোটামুটি ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিল। আমার বরাবর বিয়ে কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আপুর বিয়ে হলো। এবং আপুর বিয়ে হয়ে যাবার পরে তখন পরিবারে রইলাম আমি, মা, বাবা, দাদা দাদি আর আমার ছোট একটা ভাই। তো আমি তখন একেবারে টাকরা জওয়ান। আমি কিন্তু ছোটোবেলা থেকে পড়াশোনা খুব বেশি একটা করি নাই, যদিও আমার বড় আপু পড়াশোনা করেছে, বাট আমি পড়াশোনা করি নাই। আমি একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম, এলাকায় দুষ্টমি করে ঘুরে বেড়াতাম, পড়াশোনা আমি খুব বেশি একটা করতাম না।
তা আমি তখন টাকরা জোয়ান, আমার বাবার চাকরি চলে গেছে, বাবা তখন বেকার, ছোটো ভাই পড়াশোনা করে, দাদা দাদির ওষুধ, মায়ের খরচ, বাবার ওষুধ, অনেক কিছুই লাগতেছিল। তো এরকম করে আমি আসলে তেমনভাবেই কোনো কিছু করতে পারতেছিলাম না, যেহেতু আমি একেবারেই মূর্খ, আমাকে কেউ কোনো চাকরিও দিচ্ছিল না। আর মাঠে ঘাটে গিয়ে পরিশ্রম করাও আমার পক্ষে সম্ভব হয় না, আমি বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে পারি না। অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, সেন্সলেস হয়ে যাই, এই জন্য বেশিক্ষণ রোদেও আমি থাকতে পারি না। আমাদের এলাকাতে বেনগাড়ি, এখন যেরকম রিক্সাগুলো আছে, ওই সময় রিক্সা খুবই কম ছিল। দেখা যায় 2-3টা গ্রাম ঘুরলে একটা রিক্সা পাওয়া যেত, বাট প্রতিটা বাড়িতে বেনগাড়ি ছিল। বেনগাড়ি দিয়ে তখন আমরা মানুষ পারাপার করতাম, এই বাড়ি থেকে এই জায়গা থেকে ও জায়গায় মানুষ নিয়ে যেতাম বেনগাড়ির মাধ্যমে। সেই সময় আমি তখন আব্বারে বললাম যে আব্বা আমাকে একটা বেনগাড়ি কিনে দাও, আমি একটা বেনগাড়ি চালাবো। তো আমার আব্বা যদিও এটাতে রাজি হইলো না। আব্বা আমাকে বললো, তুই আমার ছেলে হইয়া বেনগাড়ি চালাবি, এটা কি ভালো দেখায়? কিন্তু আমার মা বললো, তো বেনগাড়ি না চালাইলে খাবে কি, এভাবে চলবে না, কেউ মাঠে ঘাটেও কাজ করতে পারে না, কোথাও পড়াশোনার যোগ্যতাও নাই, তো ও তো বেনগাড়ি চালাইতে হবে, দাও ও বেনগাড়ি চালাবে, ওরা একটা বেনগাড়ি কিনে দাও। এরপরে আব্বাকে ওভাবে ধরার পরে আব্বা তখন আমাকে একটা বেনগাড়ির ব্যবস্থা করে দেয়। বাবা যখন আমাকে একটা বেনগাড়ির ব্যবস্থা করে দেয়, আমি তখন বেনগাড়ি চালাচ্ছিলাম, এই বাড়িতে ওই বাড়িতে ভাড়া মারতাম। তো বেনগাড়ি কিনে দেওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস পরে আমার আব্বা ইন্তেকাল করে, আব্বু মারা যায়। এবং আব্বু মারা যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে আরও অনেক বেশি ভেঙে পড়ি, আরও অনেকটা ভেঙে পড়ি। কারণ আমার আব্বা যদিও মানে একটু অন্যরকম লোক ছিল, অত বেশি টাকা পয়সা উপার্জন করার ক্ষমতা ছিল না, অসুস্থ একজন মানুষ ছিল, তারপরেও আমার মাথার উপরে আব্বা একটা বটবৃক্ষের মতো ছিল, অনেক বড় একটা সাপোর্ট আমার বাবা ছিল। বাবাকে হারিয়ে ফেলার পরে আমি তখন আরও বেশি অসহায় হয়ে গেলাম। আমার দিন রাতগুলো তখন খুব কষ্টে কাটতেছিল, কোনো সময় ভালো কাটে না, সারাক্ষণে কান্নাকাটি, মনের ভিতরে একটা টেনশন, ডিপ্রেশন, খুব খারাপ অবস্থার মধ্যে আমার সময়গুলো কাটতেছে। এরকম করে দিন রাতগুলো কাটাতে এবং মাও তখন আমার সাথে খালি ঝগড়া করতো, কোনো কারণ ছাড়াই ঝগড়া করতো। কারণ পরিবারে তো যখন অভাব থাকে তখন বেশিরভাগ পর্যায়ে দেখা যায় মানে পরিবারের নারী মানুষগুলো কেমন জানি বিগড়িয়ে যায়, তারা অভাব জিনিসটা সহ্য করতে পারে না। পুরুষরা যদিও সহ্য করতে পারে, নারীরা সহ্য করতে পারে না। তা আমার মা সবসময় আমার সাথে ঝগড়াঝাটি করতো। ওই সময় আমার দাদাভাইও মারা যায়, আমার দাদি তখন খুবই অসুস্থ, দাদি অনেক অসুস্থ থাকে, দাদির প্রতিদিন অনেক টাকার মেডিসিন লাগে। তো মা সবসময় দাদির সাথে ঝগড়া করে এবং দাদিও আমার সাথে ঝগড়া করে। এই বিষয়গুলো দেখতে দেখতে আমার একটা সময় খুব রাগ লাগতো। এমন করতে করতে একদিন আমি আমাদের এলাকার এক মানে লোক আছে, ওনার নাম হচ্ছে মফিজ কাকা। তা মফিজ কাকাকে নিয়ে আমি বাজারে যাচ্ছি, তো বেনগাড়ি করে যাইতেছি, আমি কাকার কাছে বলতেছি, কাকা আমার পরিবারে অনেক সমস্যা, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আর দাদি প্রতিনিয়ত ঝগড়া করে, এদের তো ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। তো মফিজ কাকা তখন আমাকে বলে, আরে তোর ঝগড়াঝাটির কথা বলতেছিস, আমার পরিবারে এর চেয়েও বেশি কুণ্ডুল লেগে আছে। আমি তখন বললাম, আপনার পরিবারে আবার কি হইলো? উনি আমাকে বলে, আমার মেয়ে একটা পড়াশোনা করার জন্য আমার মাথা খাইয়ে ফেলতেছে, ও ক্লাস 9 পর্যন্ত পড়ছে অনেক দূরের একটা গ্রামের স্কুলে, তা এখন বলতেছে ওইখানে পড়াশোনা করতে যাবে, এখন মানে পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব না, অ্যান্ড বেনগাড়ি ভাড়া করে নিতে তো অনেক টাকা লাগে। তো এখন মেয়ে বড় হয়েছে, পায়ে হেঁটে গেলে অনেক ছেলেরা ডিস্টার্ব করে, তাকে নিয়ে টানাটানি করে, তার সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করে। এই জন্য মেয়েকে পাঠাইতে হলে স্কুলে বেনগাড়ি দিয়ে পাঠাইতে হবে। তা আমি তো আমার মেয়েরে বেনগাড়ি দিয়ে পাঠাবো কেমন করে, আমার তো এই সামর্থ্য নাই। এই নিয়ে আমার বউ আর আমার মেয়ে প্রতিনিয়ত ঝগড়া করে। তো কথাটা শোনার পরে আমিও তখন অনেককে বললাম, আহারে যাই হোক, এই কথাবার্তাগুলো বলো। বাজারে গেলাম, বাজার থেকে ফিরে আসলাম। তার 2 দিন পরে আমি একদিন আমাদের এলাকার চায়ের দোকানে বসে আছি। তো চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওইখানকে আমাদের একজন মাস্টার আছে, উনি আবার আমাদের এলাকার পুরনো একজন প্রাইমারি স্কুলের মাস্টার ছিল আর কি, রিটায়ার্ড প্রাপ্ত। তা তিনি আমাকে বলতেছে যে, আরে আমাকে বলতে সবাইরে বলতেছে দোকানের, যে মফিজের মেয়েটা অনেক মেধাবী, মেয়েটা অনেক ভালো, ক্লাস 5-এও বৃত্তি পাইছে, তার মেধাশক্তি অনেক ভালো, মেয়েটা অমুক গ্রামের একটা স্কুলে পড়াশোনা করতো। মেয়েটাকে বিভিন্ন ছেলেরা বিরক্ত করতো বলে মেয়ের বাবা তাকে স্কুলে আর যেতে দিল না, এবং শেষ পর্যন্ত চিন্তা নিল বেনগাড়ি দিয়ে পাঠাবে, কিন্তু মফিজের সামর্থ্য নাই যে বেনগাড়ি দিয়ে মেয়েটাকে নিয়ে যাবে এবং মেয়েটাকে দিয়ে আসবে। তো এরকম করে তিনি তখন আফসোস করে বলতে আছে যে আমাদের গ্রামের একটা মেয়ে এত মেধাবী, কিন্তু মেয়েটার এই মেধা নষ্ট হয়ে গেল, মেয়েটা পড়াশোনা করতে পারলো না, মানুষের মতো মানুষ হতে পারলো না। তো উনি এই কথাটা বলার পরে আমার বড় বোনও কিন্তু মোটামুটি অনেকটাই মেধাবী ছিল, ভালো স্টুডেন্ট ছিল, বাট আমার বড় বোনও আমরা আমাদের পারিবারিক অভাব অনটনের কারণে বড়পক্ষে পড়াশোনা করাতে পারিনি, বিয়ে দিয়ে দিছি। তো আমার চিন্তা হলো যে মেয়েটা যদি এতই ভালো হয় বা পড়াশোনার প্রতি এতটাই ভালো হয়, আমি তো সবসময় বেনগাড়ি চালাই, আমি নিলে মাঝে মাঝে গিয়ে মেয়েটার স্কুলে দিয়ে আসবো এবং স্কুল থেকে নিয়ে আসবো। এই কাজটা অন্তত দিনের একটা সময় আমি ফ্রিতে করব, এটার জন্য আমি কোনো টাকা নিব না, এটা আমি ফ্রিতে করব। এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় কাজ করার পরে আমি এর পরের দিনে মফিজ কাকার সাথে দেখা করি। উনি আবার মাঠে ঘাটে কাজ করে, তো উনিও কৃষক। দেখা করে বলি, কাকা আপনার যে মেয়ে আছে নাম নাকি তানিয়া আক্তার, তো আপনি যদি কিছু না মনে করেন
গতকালকে দেখলাম আমাদের মাস্টার সাহেব আপনার মেয়ের নামে মানে আলোচনা করতেছে, আপনার মেয়েটা অনেক ভালো, অনেক মেধাবী, শুধুমাত্র ছেলেরা বিরক্ত করার কারণে মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি মেয়েটাকে পড়াশোনা করাইতে পারতেছেন না। তো কাকা যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলি, আমি তো প্রতিদিনই ভ্যান গাড়ি নিয়ে ভাড়া মারি, এদিক সেদিক যাই, আমি প্রত্যেকদিন সকালে আপনার মেয়েকে স্কুলে দিয়ে আসবো এবং বিকেলবেলা স্কুল থেকে নিয়ে আসবো। আপনি যদি আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার এই উপকারটা করতে পারি। তিনি তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, বাবারে তাহলে তো অনেক ভালোই হয়, আমার ঘরে অন্তত গজবটা থেকে আমি রক্ষা পাই, আমার বউ আমার মেয়ের সাথে সারাদিন ঝগড়া করে, এই ঝগড়াটাকে আমি একটু বেঁচে যাই, তুমি কাল থেকে এই কাজটা করো। তাই আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। এরপরের দিন সকালবেলা আমি তখন আমার ভ্যান গাড়ি নিয়ে ওইখানে এসে দাঁড়িয়ে আসি, মফিজ কাকা তখন তার মেয়ের রেডি করে আমার ভ্যান গাড়িতে দিল। তো আমি তখন মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে গেলাম, নামাই দিলাম, এবং এরপরের দিন আমি এই দিনই বিকালবেলা আমি তাকে আবার স্কুল থেকে নিয়ে আসলাম। যেহেতু আমাদের এলাকাতে আশেপাশে স্কুল ছিল না, অনেক দূরে ছিল, তো এরকম প্রতিদিন আমি মেয়েটাকে নিয়ে যেতাম এবং নিয়ে আসতাম। তো গ্রামের মানুষ এটাতে তেমন কিছু মনে করতো না, সবাই মনে করতো এটাই যে আমি মেয়েটাকে হেল্প করতেছি, সাহায্য করতেছি। কিন্তু মফিজ কাকার যে বউ ছিল তিনি খুবই খারাপ ছিলেন। তিনি তিনার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতো যে এরকম একটা ইয়াং ছেলের কাছে আমার এরকম একটা ইয়াং মেয়েকে তুমি কেন দাও, যদি ছেলেটার মনে কোনো খারাপই থেকে থাকে, জ্বর বৃষ্টি দিনে আমার মেয়েটাকে নিয়ে যায়, যদি রাস্তাঘাটে আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে, এরকম করে বলতো। তো মফিজ কাকা বরাবরের মতো বলে যে তুমি স্বপনকে চিনো না, স্বপন আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে এবং ওর বাবাও আমাদের এলাকার ভীষণ রকমের একজন ভালো ডাকপিয়ন ছিল, ও কখনো খারাপ কিছু করবে না, ওর উপর আমার এই বিশ্বাস আছে, আমার মেয়ে ওর কাছে থাকা মানেই পুরো নিরাপদ। এই কথা আন্টিরে বুঝেলো। আন্টি তো মোটামুটি বুঝে না, ঝগড়া করে এমন করে সময়গুলো কাটতে কাটতে তখন আমার তানিয়াকে আমি সবসময় নিয়ে যেতাম, নিয়ে আসতাম, এরকম করতে করতে কেমন জানি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্কটা আসলে এরকম, এই যে প্রতিদিন ভ্যান গাড়ি করে নিয়ে যায়, কত দুঃখ সুখের কথা বলি, ও আমার সাথে তার দুঃখ সুখের কথা বলে, এরকম কথাবার্তা বলতে বলতে দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। এমন করে ও তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠবে, এসএসসি পরীক্ষা দিবে। তা পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের জন্য মোটামুটি অনেক টাকার প্রয়োজন। ওর বাবা ওরকম টাকা দিতে পারবে না, কারণ ওর বাবা মাঠে ঘাটে কাজ করে, গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে। পরে আমি চিন্তা করলাম যে মেয়ের পড়াশোনার খরচের টাকাটা আমিই দিব। আমি তখন আমার তরফ থেকে আমি টাকাটা দিলাম যে ঠিক আছে তুমি পরীক্ষাটা দাও। আমি টাকা দিলাম, ও তখন পরীক্ষা দিল এবং এসএসসি পরীক্ষাতে ও মোটামুটি খুব ভালো একটা রেজাল্টও করলো, এসএসসি পাস করলো। এসএসসি পাস করার পরে তো ওনার আবার আরেকটা ছেলেও আছে, আমাদের ওই কাকার তানিয়ার একটা ছোট একটা ভাই আছে। তো ছোটো ভাইটা তখন পড়াশোনাও করতো না, ও দুষ্টমি করতো, এলাকাতে ঘুরে ফিরে বেড়াতো। তো মেয়েটা এসএসসি পাস করার পরে ও তখন আর কলেজে ভর্তি হয় নাই। কলেজে ভর্তি না হইয়া এলাকাতে অনেকগুলো বাচ্চা প্রাইভেট পড়াইতো, টিউশনি করাইতো, এগুলো দিয়ে সে ভালো টাকা ইনকাম করতো, মোটামুটি তার কোনো সমস্যা হতো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে আমি ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করি ট্রাকের সাথে, এবং ভ্যান গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর আমার পাটা প্রায় অনেকটাই পা ভেঙে যায়। এবং পাটা ভেঙে যাওয়ার পর আমার তখন মোটামুটি অনেক টাকার প্রয়োজন ছিল, আমার হাতে ওই সময় টাকা ছিল না। আমি ফসলি জমি করতেছিলাম, তো জমির মধ্যে সব টাকা লাগাই দিছি। তখন তানিয়ার কাছে টাকা ছিল, ও যে প্রাইভেট পড়াইতো, বাচ্চা কাচ্চা পড়াইতো, ওই সময় টাকা ছিল। এবং টাকা থাকার পরে ও তখন ওর এই টাকা দিয়ে আমার চিকিৎসা করায়, আমার পরিপূর্ণভাবে চিকিৎসা করায়। এবং চিকিৎসা শেষ হওয়ার পরে আমার পাটা তখন ভালো হয়। আমার পাটা ভালো হওয়ার পরে আমার ভিতরে জিনিসটা মনে হলো যে আমাদের পুরো গ্রামে কোনো ডাক্তার নাই, আমরা অনেক দূর থেকে গিয়ে ডাক্তার নিয়ে আসি, নার্স নিয়ে আসি। আমাদের গ্রামটা অনেক প্রত্যন্ত একটা গ্রাম আর কি, শরীয়তপুরের একেবারে নিম্নবিত্ত একটা গ্রাম, জেলা শহর থেকে অনেক দূরে। আমাদের গ্রামে এমন অবস্থা ছিল যে এমনও বাড়ি ছিল যেগুলোতে এখনও বিদ্যুতের ছোঁয়াই পড়ে নাই, আধুনিকতার ছোঁয়া আমাদের গ্রামে পড়ে নাই বললেই চলে। তখন আমি চিন্তা করলাম যে আমাদের গ্রামের তো কোনো মানুষ কোনো শিক্ষিত নাই, বেশিরভাগই মূর্খ, আর ডাক্তার তো নাই বললেই চলে। ওই সময় আমার হঠাৎ করে জিনিসটা মাথায় আসলো যে তানিয়া যে আমাকে সেবা যত্ন করলো, আমার পায়ে ব্যান্ডেজ করা থেকে শুরু করে আমার সেবা যত্নটা আমার খুব ভালো লাগলো। আমি তখন পরিকল্পনা করলাম যে আমি তানিয়াকে ডাক্তারি পড়াবো। এই বিষয়টা তখন আমার মাথায় আসলো যে আমি তানিয়াকে ডাক্তারি পড়াবো এবং ডাক্তারি পড়লে ও অনেক ভালো করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে আমি তখন মফিজ কাকার সাথে কথা বলার পরে তিনি আমাকে বলে যে ডাক্তারি পড়াতে তো মেলা টাকার প্রয়োজন, তুই কি আর এত টাকা দিতে পারবি? আমি শুনেছিলাম যে ডাক্তারি পড়াতে লক্ষ লক্ষ টাকা লাগে, তো এত টাকা তুই আর কোথায় পাবি? আমি তখন বললাম ঠিক আছে, তারপর আমি একটু তানিয়ার সাথে কথা বলি, এবং তানিয়ার সাথে কথাবার্তা বলে আমি তখন বুঝতে পারবো যে কত টাকা লাগে না লাগে, এটা তো আর আমি বুঝবো না, তানিয়া এই বিষয়টা ভালো বুঝবে। পরে আমি তানিয়ার সাথে আলোচনা করলাম, তানিয়ার জিজ্ঞেস করলাম যে তানিয়া, যদি তুমি এই মেডিকেলে পড়াশোনা করো, তুমি যদি ডাক্তার হও তাহলে কীরকম টাকা লাগতে পারে? ও তখন হাইসে উঠে আমাকে বলে যে ডাক্তারি পড়তে মেলা টাকার প্রয়োজন, এত কম টাকা ডাক্তার হওয়া যায় না, তুমি ভ্যান গাড়ি চালায় আমাকে ডাক্তার বানাতে পারবা না।
তা আমি তখন বললাম যে তাহলে তুমি, ও আমাকে বলে একটা কাজ করতে পারো, ডাক্তারের ছোটোটা হওয়া যায়, মানে ডাক্তারের ছোটো ভাই হইতে পারি। আমি তখন বললাম কীভাবে? বলে যে আমি চাইলে নার্সিং করতে পারি, আমার নার্সিং করার অনেক ইচ্ছা আছে, আমি যদি নার্সিং করি তাহলে ওই ডাক্তারের মতোই। আমি তখন বললাম তো নার্সিং করলে কি তুমি ধরো কোনো পোয়াতি মহিলা ওটার সেবা করতে পারবা, অথবা কাউকে ইঞ্জেকশন দিতে পারবা, গ্রামের টুকিটাকি চিকিৎসা করতে পারবা? আমাকে বলে হ্যাঁ পারবো, নার্সিং করলে তো সব কিছুই করা যায়। আমি তখন বললাম তাহলে তুমি নার্সিংয়ে ভর্তি হও। কোথায় ভর্তি হবা? ও আমাকে বলে এটা আমাদের শরীয়তপুর শহরেই আছে, ওইখানে আমি ভর্তি হতে পারবো। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওইখানে ভর্তি করাবো। এরপরে আমি ওর সাথে কথাবার্তা বলে আমাকে একটা নার্সিং কলেজে ভর্তি করাই দিই। নার্সিং কলেজে ভর্তি করে ও তখন ওখানে নার্সিং করতেছে, পড়াশোনা করতেছে, হোস্টেলে থাকতেছে, এবং ওর প্রতি মাসের খরচ আমি চালাচ্ছি, ওর পড়াশোনা থেকে সব কিছুর খরচ আমি চালাচ্ছি। এবং এই বিষয়গুলো আস্তে আস্তে আমার মায়ের কানে চলে আসে। আমার মা তখন বিষয়গুলো বুঝতে পারে যে আমি ওকে পড়াশোনার খরচ দিতেছি, ওকে পড়াশোনা করাইতেছি। মা তখন আমার উপরে তুমুল পরিমাণে ঝগড়া জাটির একটা পর্যায়ে মা পারতেছে না যে মা আমাকে মেরে ফেলবে। এবং মাকে তখন গ্রামের মহিলারা পরামর্শ দিল যে একটা কাজ করো, তোমার ছেলেটাকে বিয়ে করাই দাও। যদি বিয়ে করাই দাও তাহলে ঘরে যদি বউ আসার পরে তোমার ছেলেটা আর এরকম উশৃঙ্খলতা করতে পারবে না, অন্য কোনো মেয়ের পিছনে টাকা পয়সা নষ্ট করবে না, ভালো হয়ে যাবে। এই বলার পরে মা তখন আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে, এদিক সেদিক মেয়ে দেখতেছে, মেয়ে খোঁজাখুঁজি করতেছে। অ্যান্ড এমতো অবস্থায় এই খবরটা তখন তানিয়ার কানে চলে যায় যে মা আমার জন্য মেয়ে খুঁজতেছে। তানি একদিন আমাকে জিজ্ঞেস করে যে স্বপন ভাই, আপনার মা কি আপনার জন্য মেয়ে খুঁজতেছে? আমি বললাম হ্যাঁ, মা মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করানোর জন্য মা পাগল হয়ে গেছে। সে আমাকে বলে ঠিক আছে, আপনাকে যদি আপনার আম্মা বিয়ে করায় তাহলে আমাকে এখানে নার্সিং করার দরকার নাই। আমি গ্রামে যে ছিলাম, আমি গ্রামে বাচ্চা পড়াইতাম, টিউশনি করতাম, আমি এটাই করবো, আমি আমার গ্রামে চলে যাব। আমি তখন বললাম যে কী বলো তা নিয়ে, তুমি গ্রামে চলে যাবা মানে? আমি তোমাকে এখানে আনছি, এখানে তুমি পড়াশোনা করবা, ভালো একজন নার্স হবা, আমার গ্রামের মানুষের চিকিৎসা করবা, আর তুমি আমাকে বলতেছো যে তুমি গ্রামে চলে যাবা, মানে কি? আমাকে বলতেছে যদি আপনিই না থাকেন তাহলে আমি আর পড়াশোনা করবো কীভাবে, আমার পড়াশোনার খরচ চালাবে কে? আমি বললাম আমি না থাকবো মানে কই, আমি কি মরে যাচ্ছি? আমাকে বলে বিয়ে করা আর মরে যাওয়া একই কথা। আপনি যখন বিয়ে করবেন আপনার বউ তখন আমার কাছে আপনাকে আসতে দিবে না, আমার সাথে কথা বলতে দিবে না। অ্যান্ড এই জন্যই আপনার আম্মা আপনাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে। আমি তখন বললাম তানি, আমাকে আমার মা যেখানেই বিয়ে করাক, যে জায়গায় বিয়ে করাক, আমি আমার বউকে সত্য দিয়ে রাখবো যে আমি তোমাকে পড়াশোনা করাবো এবং তোমার পড়াশোনার খরচ পরিপূর্ণভাবে আমি চালাবো, এটা যাতে আমার বউ আমাকে অনুমতি দেয়। যদি অনুমতি দেয় তা এমন বউ আমি বিয়ে করব। ও আমাকে বলে এরকম বউ দুনিয়াতে একটাও পাওয়া যাবে না যে তার স্বামী অন্য কোনো মেয়েকে পড়াশোনা করাবে, অন্য কোনো মেয়ের কাছে যাবে, তার সাথে ডেটিং মারবে, এটা কোনো মেয়ে মানবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি বিয়ে করে ফেলেন তাহলে আমি তো পড়াশোনা থাক দূরের কথা, আমি হয়তো আত্মহত্যাই করে ফেলবো। আমি তখন বললাম মানে তুমি আত্মহত্যা করবো মানে, এটা কী ধরনের কথা? ও আমাকে বলে যেটা বলতে পারিনি আজকে এত বছর ধরে, সেটা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ বলা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি আপনাকে অনেক পছন্দ করি এবং আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না পাইলে আমার পড়াশোনা বলেন, আমার বেঁচে থাকা বলেন, সব কিছুই বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। এটা শোনার পর আমি তখন অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে থেকেও বলে কি? আমি বললাম সত্যি বলতেছো? ও আমাকে বলে আমি চন্দ্র সূর্যকে সাক্ষী করে বলতেছি আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আজকে অনেকগুলো বছর ধরে আমার মনের ভিতর আপনাকে নিয়ে একটা ভালোবাসার ঘর আমি বেঁধেছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার নার্সিংটা কমপ্লিট করার পরে একটা ভালো চাকরি পাইলে দেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো এবং আপনাকে বিয়ে করব। কিন্তু সেই সুযোগ তো আর আপনার আম্মু দিচ্ছে না। আপনার আম্মু আপনাকে বিয়ে দেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, যে কোনো সময় আপনাকে বিয়ে দিয়ে দিবে। আর আপনি যদি বিয়ে করে ফেলেন তাহলে আমি সব কিছুই হারাবো। যার জন্য আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি নার্স হতে চাই না, আমি ডাক্তার হতে চাই না। ওর কথাগুলো শুনে আমি তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে বলতেছি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমাকে বলে অনেক। আমি বললাম জানো তানিয়া, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু পেশায় একজন ভ্যান গাড়ি চালক, হতভাগা গরিব বাবার সন্তান, এজন্য হয়তো ভালোবাসার কথাটা তোমাকে বলতে পারি নাই, কিন্তু সত্যি আমিও তোমাকে প্রায় অনেক পছন্দ করি। এমন করে তার সাথে কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মাঝে ঠিক সেদিন একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয় এবং দুজনকে অত্যাধিক ভালোবাসি। ও আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। এরপর থেকে দুজনের মাঝে এরকম সম্পর্কটা হয়, কিন্তু মা আমাকে বিয়ে দেওয়ার জন্য এতভাবে পাগলামি শুরু করছে যেটা বলার মতো না। একবার যে আমি তানিয়াকে বললাম যে তানিয়া, আম্মা যেহেতু আমাকে এইভাবে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, আমি তো আম্মার সাথে সবসময় ফাইটিং করে টিকে থাকতে পারবো না, চলো আমি তোমাকে বিয়ে করে ফেলি। ও আমাকে বলে এভাবেই বিয়ে করে ফেলবা, এটা কি ঠিক হবে? আমি বললাম হ্যাঁ ঠিক হবে, এছাড়া তো আর কোনো পথ খোলা নাই, চলো বিয়ে করে ফেলি। এরপর আমরা দুজনে মিলে দুজনের সম্মতিক্রমে শরীয়তপুরের একটা কাজী অফিসে আমরা তখন বিয়ে করে ফেলি। এবং বিয়ে করে ফেলার পরও তখন শহরে থাকতো, আমি তখন গ্রামে থাকতাম। এদিক দিয়ে আম্মা তো আমাকে প্রেশার দিতেই আছে, তুই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আমি তখন বাড়ি থেকে একরকম পালিয়ে গেছি, কারণ আমি যে
তানিয়াকে বিয়ে করছি এটা আমি আমার আম্মাকে বলতেও পারবো না, কারণ তানিয়ার অনেক গরিব ফ্যামিলির মেয়ে। এখন আমি যদি এটা আমার মাকে বলি যে আমি তানিয়াকে বিয়ে করছি, মা তখন দেখা যাবে আরও বেশি বিগড়ে যাবে, আরও রেগে যাবে, আরও বেশি পাগলামি করবে। তো এই জন্য আমি মাকে আর কোনো কিছু না বলে ঠান্ডা মাথায় তানিয়ার আগে আমি এই ইয়েটা শেষ করলাম, নার্সিংটা শেষ করাইলাম। নার্সিং শেষ হওয়ার পরে ওর তখন একটা হসপিটালে চাকরি হলো, এই শরীয়তপুরে একটা হসপিটালে চাকরি হলো। এখানেও তখন চাকরি করতেছে, ও চাকরি করে, অ্যান্ড আমি তখন গ্রামে থাকতেছি। এবার আমি চিন্তা করলাম যেহেতু ওর চাকরিটা হয়েছে, এবার আমি আমার মাকে একটু জানাই যে আমি ওকে বিয়ে করছি। এবার আমি মাকে বিষয়টা জানাইলাম যে মা আমি ওকে বিয়ে করছি, এবং ও আমার বউ ও শরীয়তপুর শহরে থেকে একটা হসপিটালে চাকরি করে। এটা বলার পরে মা তো আরও বেশি খেপে গেছে, এটা কী ধরনের কথা, তুই মফিজের মেয়েরে বিয়ে করলে, মফিজ একটা গরিব লোক, ওর মেয়েরে কেন বিয়ে করলে, আর মেয়ে শহরে থাকে কি করে না করে, এমন মেয়ের সাথে তুই জীবনেও কোনো কিছু করতে পারবি না, এরকম মেয়েকে আমি জীবনেও মেনে নিব না। এই মেয়ে শহরে থাকে, খারাপ হয়ে গেছে, শহরে থাকার মেয়েরা খারাপ, গ্রামের মানুষ তো মা যেরকম করে বুঝে এরকম করে। আমি তখন চিন্তা করলাম যে অন্তত মায়ের চোখে আমি তানিয়াকে ভালো রাখার জন্য আমি তানিয়াকে চাকরি থেকে নিয়ে আসবো। এটা যেহেতু বেসরকারি একটা চাকরি, সমস্যা নাই, অন্তত মা যদি মেনে নেয় পরে আবার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমি তানিয়ার তখন বললাম যে তানিয়া তোমার চাকরি করার দরকার নেই, তুমি বাড়িতে চলে আসো, কারণ বাড়িতে আসলে আমার মা তোমাকে মেনে নেবে, তা না হলে কিন্তু আম্মু তোমাকে মেনে নেবে না, আম্মু তোমাকে কোনোভাবেই মানতেছে না। ও আমাকে বলতেছে তাহলে কি আমি চাকরি ছেড়ে দিব? আমি বললাম হ্যাঁ তুমি চাকরিটা ছেড়ে দাও, চাকরিটা ছেড়ে দিয়ে তুমি বাড়িতে চলে আসো। তো এই বলার পরে ও তখন চাকরি ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসছে। এবং বাড়িতে আসার পরে আমি তখন আম্মারে বললাম যে মা ও তো বাড়িতে আসছে, এখন তো ভালো আছে। আম্মা তখন চুপ হয়ে গেল। আমিও ভাবলাম কয়েকটা দিন কাটুক, এরপরে আমি আম্মাকে বলবো যে আম্মা কবে অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে আমি তানিয়াকে আমার ঘরে নিয়ে আসবো। এরই মাঝে তানিয়া যেহেতু শহর থেকে আসছে, চাকরি বাকরি করছে, তা মোটামুটি অনেকেই হয়তো গ্রামের অনেকেই মনে করছে যে ওর কাছে অনেক টাকা পয়সা আছে, ওর অনেক টাকা পয়সা আছে। এটা গ্রামের অনেকে মনে করে একদিন রাতের বেলায় হঠাৎ করে ওর বাড়িতে ডাকাতি হয়। এবং রাতের বেলায় ডাকাতি হওয়ার পরে যেটা হয়, আমরা আমরা সকালবেলা জানতে পারার মতো সবাই দৌড়ে যায়, গিয়ে দেখতে পাই যে ও আর ওর মাকে, তানিয়া এবং তানিয়ার আম্মাকে একেবারে অর্ধনগ্ন করে একটা রুমের ভিতরে বেঁধে রাখে, এবং আরেকটা রুমের ভিতরে ওর বাবা, তানিয়ার বাবা আর তানিয়ার ছোটো ভাইকে বেঁধে রাখে। তো গ্রামের মানুষ সবাই তখন দৌড়ে যায়, এবং সবাই দৌড়ে গিয়ে একটা মন্তব্যই করে যে মা আর মেয়ের সাথে ডাকাতরা খারাপ সম্পর্ক করেছে। তাদের গায়ে, তানিয়া এবং তানিয়ার মায়ের গায়ে তেমন কোনো পোশাক আশাক ছিল না। তো পোশাক আশাক না থাকার কারণে গ্রামের সবাই একটাই ধারণা করেছে যে মা মেয়ের সাথে ডাকাতরা রাত্রেবেলায় খারাপ সম্পর্ক করছে, এবং খারাপ সম্পর্ক করে ঘর থেকে জাল টাকা পয়সা মোটামুটি যাই ছিল মোটামুটি সব কিছু নিয়ে চলে গেছে। তো গ্রামের সবাই মিলে তখন ওই তানিয়ার বাপের, তানিয়ার মায়ের সবার হাতের বাঁধন খুলে দেয়। হাতের বাঁধন খুলে দেওয়ার পরে ওর মা আর ও মিলে তখন দৌড়িয়ে কোনো রকমের কাপড় চোপড় গায়ে দেয়। এই কথাটা মুহূর্তের মধ্যে গ্রামের ভিতরে ছড়িয়ে যায় যে ওর মাকে আর ওকে ডাকাতরা দর্শন করছে। এবার তো আর আমি আমার মায়ের কাছে এই কথা কোনোভাবেই বলতে পারি না, এটা তো আর আম্মার কাছে বলার সম্ভবই না। আমাকে যতভাবে বলি, আম্মা আমাকে তখন একটা কথাই বলেছে, দর্শিতা কোনো মেয়েকে আমি আমার ঘরের বউ বানায় আনবো না। ছি, তুই কী করে চিন্তা করলে যে ডাকাত এই মেয়ে এবং মেয়ের মায়ের সাথে খারাপ সম্পর্ক করেছে, এরকম একটা মেয়েরে আমি আমার ছেলের ঘরে বউ বানাবো? আমার এটা কখনোই হতে পারে না, এটা আমি কখনোই করবো না। এবার মা তখন আরও বিগড়ে গেল, যেটার জন্য ভালো আমি তানিয়াকে শহর থেকে গ্রামে নিয়ে আসছি, যে এবার হয়তো তানিয়ার সব কিছু ঠিক হবে, তানিয়া হয়তো আমার মা হয়তো তানিয়াকে মেনে নেবে। কিন্তু দেখলাম যে এবারও না, আরও বেশি সমস্যা হয়ে গেল। যতই মাকে বোঝাচ্ছি, গ্রামের 8-10 জনকে ধরে সবাইকে ধরে বোঝাচ্ছি, আমার মা বলে সে নাকি আত্মহত্যা করবে। সে বলে যদি তানিয়া এই বাড়িতে বউ সেজে আসে, আমি যদি তানিয়াকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে আসি, তাহলে আমার মা আত্মহত্যা করবে, আমার মা বাঁচবে না। আমার পরিস্থিতি তখন এতটাই ভয়াবহ হয়ে গেল, না পারি তানিয়াকে বুঝিয়ে রাখতে। তানিয়া আমাকে বলে আমি কি দর্শন ইচ্ছে করে হয়েছি? রাতের বেলায় ডাকাতরা এসে আমাদের সাথে এটা করছে, এটা কি আমার অপরাধ? আমি তো ইচ্ছে করে করি নাই। কিন্তু তার ওই ইচ্ছে করে না করাটাই গ্রামের কেউ মেনে নিতে পারতেছিল না, বিশেষ করে আমার মা। এমন করতে করতে আমি তখন তানিয়াকে বললাম যে তানিয়া, তোমার এখানে থাকার দরকার নাই, তুমি চলে যাও শহরে, যেখানে আগে চাকরি করতা ওইখানেই চলে যাও, গ্রামে থাকার প্রয়োজন নেই। এরপরে সে আবার শহরের দিকে চলে গেল, যেখানে তার একবার চাকরি করছিল, ওইখানে গিয়ে আবার পুনরায় চাকরি নিল, ওইখানে চাকরি বাকরি করতেছে, অন্য মেয়েদের সাথে থাকতেছে, মোটামুটি সব কিছু মিলে সে খুব ভালো আছে। অ্যান্ড এই পর্যায়ে আমিও তখন আস্তে আস্তে করে গ্রাম থেকে এই ভ্যান গাড়িটাকে বিক্রি করে ফেলি, যেটা আমার আম্মা মানে না। ভ্যান গাড়িটা বিক্রি করে ফেলি, তারপর তানিয়া যে হসপিটালে নার্সের চাকরি করে, আমি সেই হসপিটালে সিকিউরিটি গার্ডের একটা চাকরি নিই। যেহেতু আর আম্মুর সাথে আমার আর বনিবানতা হচ্ছে না, বা মা তানিয়াকে মেনেও নেয় না, তা আমিও গ্রামে থাকবো না, এবং তানিয়াকেও আমি তো গ্রাম থেকে বিদায় করে দিয়েছি, আমি ওর সাথে শহরে থাকবো। একটা পরে আমি তখন কী করলাম, ওই যে হসপিটালেও নার্স, সেই হসপিটালে আমি তখন সিকিউরিটি গার্ডে চাকরি করি। তো স্বামী স্ত্রী তখন একটা ঘর ভাড়া নিচ্ছি, এখানেই থাকতেছি।
তা এরকম করে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। এভাবে কিন্তু তানিয়ার ঘরে কোনো সন্তানাদি হয় না। সন্তান কেন হয় না এটা আমি জানি না, কোনো সন্তান হয় না। 3-4 মাস পরে আমার মাকে গ্রামের মহিলারা বুদ্ধি দিল যে দেখো তোমার ছেলেটারে নিয়ে চলে গেল, তোমার কামাইদার একটা ছেলে, ওই তো কামাই করে তোমারে খাওয়াইতো, এখন এই ছেলেটাকে নিয়ে চলে গেল, তুমি একটা কাজ করো, তুমি মেনে নাও, মেনে নিয়ে হলেও তোমার ছেলেটারে বাড়িতে নিয়ে আসো। ওই সময় আমার যে আমার ছোটো ভাই সুজনও কিন্তু তখন মোটামুটি প্রায় অনেক বড়। সুজনেরও বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সুজন মানে পরিবারের প্রতি কোনো টান ভালোবাসা নাই। ও প্রচণ্ড রকমের দুষ্টামি করে, বদমাইশি করে, এলাকার বিভিন্ন খারাপ ছেলেদের সাথে মিশে, পড়াশোনা তো করেই নাই। ও অনেক মানে লাফাঙ্গা টাইপের একটা ছেলে হয়ে গেছে। তা আমারে তখন গ্রামের সব মহিলারা বুঝাইলো যে তোমার ছেলেটারে নিয়ে চলে গেছে, তুমি চুপচাপ বসে আছো, তোমার ছেলেটারে তুমি বুদ্ধিবৃত্তি খাটায় নিয়ে আসো। 3-4 মাস পরে মা তখন আমাকে না বলে কেমনে আমরা যে বাসা থেকে ওই বাসার ঠিকানা বের করে ফেলছে। তো ওই দিন আমার ডিউটি থাকে তো রাতে, স্বপ্নার ডিউটি থাকে তানিয়ার ডিউটি থাকে দিনে। তো তানিয়ার দিনে ডিউটি করতেছে, রাতের বেলা আমি দিনে তানিয়া ডিউটি করে আমি বাসায় ঘুমাইতে আসি। ওই সময় আম্মা তখন আসছে বাসায়। আসার পর আম্মা যে কীভাবে ঠিকানা পাইছে বাসার, এটা কিন্তু আমি জানি না। আসার পরে আম্মা কান্নাকাটি করে যে তুই আমার একমাত্র ছেলে, তোরে আমি এত আদর সমাদর করে বড় করছি, তুই আমার বড় ছেলে, এখন তুই এভাবে তোর বউ নিয়ে শহরে থাকোস, এটা কী ধরনের কথা? তোর মা খাইলাম না খাইলাম, আমরা কেমন আছি না আছি, আমাদের কোনো খোঁজখবর নিতে আসোস না, এটা কী ধরনের কথা? আমি তখন বললাম মা, তানিয়ার তো কোনো অপরাধ নেই, তানিয়ার ঘরে ডাকাত ঢুকে তানিয়ার সাথে ডাকাতে খারাপ সম্পর্ক করছে, এটা তো তানিয়ার অপরাধ নেই, তা তুমি তানিয়ারে মেনে নিবে না কেন? তানিয়া একজন নার্স, সে একজন ডাক্তার, আমাদের গ্রামে কয়টা মেয়ে আছে এরকম নার্সিং করে, এরকম ডাক্তার, এত ভালো একটা মেয়ে, দেখতে শুনতে ভালো, সর্বদিক থেকে ঠিক আছে, অথচ তুমি তাকে মানতেছো না। তা আম্মা বলে যে আচ্ছা ঠিক আছে, যা মেনে নিলাম, তুই ওরে নিয়ে বাড়িতে আয়। তা আমি বললাম যে তুমি মেনে নিলে তো, কোনো ঝামেলা করবো না তো? মা আমাকে বলে যে না, আমি কোনো ঝামেলা করবো না, আমি ওকে মেনে নিলাম, তুই ওরে নিয়ে বাড়িতে আয়। তো আমি একটা বিষয় এখানে একটু বলে রাখি, আমার মা কিন্তু ছোটোবেলা থেকে কুকুর পালতো। মানে আমাদের বাড়িতে মানে এত পরিমাণের কুকুর ছিল, দেখা যায় পুরো 2-3টা গ্রামে এত কুকুর নাই, আমাদের বাড়িতে যে পরিমাণের কুকুর। এবং আমার মাকে সবাই কুকুরের মা বলেও ডাকতো, মানে কুত্তার মা এরকম বলেও ডাকতো গ্রামের মানুষ। তো আমার আম্মা এরকম কুকুর প্রিয় মানুষ ছিল যে কোথাও যাচ্ছে বাজারে, যে কুকুরটা আমার আম্মাকে দেখে নেয়, আমার সাথে কোনো সম্পর্ক নেই, সেই কুকুরটা আম্মাকে দেখলো আমার পিছু হাঁটে। কুকুরের সাথে আমার আম্মুর এরকম একটা নিবিড় সম্পর্ক। তো এরকম হইতো, তো এমন কুকুর পালতো। তো এবার আমাকে আবার ওই তানিয়া কিন্তু কুকুরকে ভয় পায়, ও আবার কুকুরকে প্রচুর ভয় পায়। তো আমাকে বলে আমি যাব না, বাড়িতে যাব না, তোমার আম্মা কুকুর পালে, তোমার আম্মারে বলো বাড়িতে যদি সবগুলো কুকুর সরাই দেয়, কুকুর না থাকে, তাহলে আমি যাব, কিন্তু কুকুর থাকলে আমি বাড়িতে যাব না। আমি তখন বললাম একে তো আমার আম্মা আমাদেরকে মেনেই নিচ্ছে না, যা হোক কষ্ট মষ্ট করে আমারে রাজি করলাম, আম্মা মানলো, এখন তুমি কুকুরের দোহাই দিতেছো যে কুকুর না থাকলে তুমি যাইবা না, এটা কী ধরনের কথা? এবার আমি মারে বললাম যে মা, তানিয়া তো এমন করে বলতেছে যে তোমাকে কুকুরগুলো সরাই ফেলতে বলতেছে, কুকুর বাড়িতে থাকলে তানিয়া বাড়িতে যাবে না, কারণ ও কুকুরকে অনেক ভয় পায়। আমার আম্মা তখন আরও বেশি খেপে গেল, হ্যাঁ কুকুর থাকলে সমস্যা কি? আমি জন্মের পর থেকে কুকুর পালি, কুকুরের সাথে আমার ভালো সম্পর্ক, আমি কুকুর পালে তোর বউর সমস্যা কি? তোর বউরে বল আসার দরকার নেই, তোর বউরে বল আসার দরকার নেই। আম্মা আবারও খেপে গেল। তাহলে আমি তানিয়ারে বুঝালাম যে তানিয়া, কুকুর তো আমাদের কোনো ক্ষতি করে না, আমরা কুকুরের সাথে ছোটোবেলা থেকে আসি, আমাদের বাড়িতে কুকুর থাকে, বাট এরা তো আমাদের কোনো ক্ষতি করে না, আমরা বাড়িতে যাচ্ছি আসতেছি, এবং বাজার থেকে কুকুর আমাদেরকে গার্ড দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আবার বাড়ি থেকে বাজার পর্যন্ত দিয়ে আসে, কুকুর আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, তো কুকুর তোমার কোনো ক্ষতি করবে না। ও আমাকে বলে যে না, আমার ভয় লাগে। তারপরে আমি ওকে বুঝিয়ে শুনে অনেকভাবে রাজি করেন যে তুমি গ্রামে চলো, আমরা আর এখানে থাকার দরকার নাই, তুমি গ্রামের মানুষের টুকিটাকি চিকিৎসা করো, তোমারও চাকরির দরকার নেই। পুনরায় আমি ওকে আবারও এই নার্সিংয়ের চাকরি থেকে বিদায় নিলাম, হসপিটাল থেকে আবারও চাকরি বন্ধ করলাম, চাকরি বন্ধ করে আমি তাকে বাড়িতে নিয়ে গেলাম, এবার আমিও বাড়িতে চলে গেলাম। তো আমার তখন খুব ভালো লাগে যে গ্রামের মানুষের তানিয়া অনেক গ্রামের মানুষের অনেক সাহায্য সহযোগিতা করতেছে, গ্রামের মানুষ অসুস্থ হলে তানিয়া সেবা করতেছে, এবং আমিও তখন টুকিটাকি কাজ করতেছি, গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করতেছি, আমিও তখন ভালো অবস্থার মধ্যে আছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে তানিয়াদের একটা ধানি জমি ছিল। তো ধানি জমি ছিল, তানিয়ার আব্বা চিন্তা ভাবনা করলো যেহেতু ওদের পরিবারটা অনেক খারাপ, মোটামুটি অনেকটাই দুর্বল, ওর যে ছোটো ভাইটা আছে, ছোটো ভাইটা পড়াশোনাও করলো না, এবং গ্রামের উশৃঙ্খল ছেলেদের সাথে মিশে শয়তানি করে, ফাইজলামি করে, দুষ্টামি করে, তা ওই ছোটো ভাইটারে তানিয়ার বাবা পরিকল্পনা করলো যে বিদেশে পাঠিয়ে দিবে। তো ওনাদের তো আর নগদ কোনো টাকা নাই, ভাবলো যে 1 ঘন্টা জমি আসে, এই জমিটা বিক্রি করে জমির টাকা দিয়ে তানিয়ার ভাইকে বিদেশে পাঠাবে। তো এই পরিকল্পনা করে তিনি তখন বাড়ির ওই জমিটা বিক্রি করতে গেল। যখন জমিটা বিক্রি হলো, জমি বিক্রি করার পরে টাকা আসলো, আমার মা এর মাঝে হঠাৎ করে তানিয়াকে বললো, তোমার বাবা জমি বিক্রি করছে, তোমার বাইরে বিদেশ পাঠানোর জন্য, ওই জমিতে তো তোমারও হক আছে, এই জমিতে তোমারও হক আছে, তোমার বাবা যে টাকা জমি বিক্রি করছে, তোমার আব্বারে বলো অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, অর্ধেক টাকা স্বপনকে দিয়ে দিতে বলো, স্বপন এটা দিয়ে
কোনো ব্যবসা বাণিজ্য করবে, এলাকাতে কোনো ব্যবসা বাণিজ্য করবে, দোকানপাট দিবে। তখন তানিয়া বলতেছে যে আমার আব্বা জমি বিক্রি করছে ছোটো ভাইয়ের বিদেশ পাঠানোর জন্য, আর আদত ছোটো ভাইকে বিদেশ পাঠাইতে যে টাকা লাগবে জমি আরও অনেক কম টাকায় বিক্রি করছে, আমার আব্বার আরও টাকা ঋণ করতে হবে। তানিমা যে আপনি বলতেছেন যে জমির অর্ধেক টাকা মানে স্বপনকে দিয়ে দেওয়ার জন্য, এটা কী ধরনের কথা? আমার আম্মা এটা কী করলো, তানিয়াকে প্রথমে বললো। তানিয়া যখন রাজি হলো না, রাত্রেবেলা আমি ঘরে আসছি, আসার পরে আম্মা আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে আমার ঘরে। ডাক দিয়া পানের বাটা হাতে মা আমাকে বলতেছে, তুই এখন কী করবি? আগে তো ওইখানে চাকরি করতে এটা ছেড়ে দিলি, ভ্যান গাড়ি চালাইতি, ভ্যান গাড়িও বিক্রি করে দিলি, তা এইভাবে ঘুরে ফিরে খাইলে কি হবে, কী করবি? আমি তখন বললাম, দেখি না মা, কিছু করা যায় কি না, চেষ্টা তো করতেছি, হাতে তো কোনো পুঁজি নাই, টাকা পয়সা নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করবো। আমার আম্মা তখন আমারে বলতেছে, তানিয়ার বাপের জায়গা বিক্রি করছে তানিয়ার বাড়ি বিদেশ পাঠানোর জন্য, ওইখান থেকে তুই অর্ধেক টাকা নিয়ে আয়, কারণ অর্ধেক টাকা তো তুই পাবি, যেহেতু বাপের জমি বিক্রি করছে অর্ধেক তোর, ওইখান থেকে গিয়ে কিছু টাকা নিয়ে আয়, আইনে একটা দোকান পাঠবে। আমি তখন বললাম, মা তানিয়ার বাপে তো জায়গা বিক্রি করছে তানিয়ার ছোটো বাইরে বিদেশ পাঠানোর জন্য, আর ছোটো বাইরে বিদেশ পাঠাইতে হবে, ওই ছেলে এলাকাতে দুষ্টমি করে চুরি চোট্টামি করতেছে, খারাপ মানুষের সাথে মিশতেছে, এই জন্য ওকে বিদেশ পাঠাবে, যার জন্য তিনি জায়গা বিক্রি করছে। তা তুমি এখন আমাকে কেন এই কথা বলতেছো? মা আমাকে বলতেছে, তুই আমার কোনো কথা শুনবি না, তুই আমার কোনো কথা রাখবি না, তোরে এখনই এই টাকা আনতে হবে, টাকা শ্বশুরবাড়ি থেকে টাকা এনে তুই কিছু কর। আমি বললাম যে না, আমি এখান থেকে কোনো টাকা আনতে পারবো না, এবং এটা আমার দ্বারা অসম্ভব। আমি তখন টাকা আনলাম না, কিন্তু টাকা না আনার পরে আমার আম্মা এত পরিমাণে রেগে গেল যেটা আসলে বলা বাহুল্য। আমার মা এবার 24টা ঘন্টা তানিয়ার সাথে ঝগড়া করে যে তোর বাপে আমার ছেলেটারে ঠকাইছে, আমার এই লাখমান ছেলে যদি অন্য কোথাও বিয়ে করাইতাম, আমি স্বর্ণ গয়না পাইতাম, হীরা রূপা পাইতাম, কত কিছু পাইতাম, অথচ তোরে বিয়ে করে আমার ছেলেটা কিছুই পাইল না। আমার ছেলেটারে তুই তোর ভাবে মিলে ঠকাইছিস, তারে কিচ্ছু দেশ নাই, এবং আমার ছেলে তোরে নার্সিং পড়াইছে, তোরে আমার ছেলে শহরে নিয়ে হোস্টেলে ভাড়া রেখে তোরে পড়াইছে, আমার ছেলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে। এগুলো বইলা ধরেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তানিয়ার সাথে ঝগড়া করে। তানিয়া আমার কাছে এইসব প্রতি রাতে কান্নাকাটি করে যে কী করবো স্বপন, আর তো মানতে পারতেছি না। আমি বলি, দেখো আমার আম্মা এরকমই, এখন কি আর করবা, মেনে নাও। ওই কান্নাকাটি করে যাই হোক করে বুঝাই শোনায় আমি ঠিক করতেছি, আর আমার আম্মা এই বাড়িতে ওই বাড়িতে বিভিন্ন বাড়িতে গিয়েই বিচার দেয় যে আমার ছেলেটারে বিয়ে করাইলে ফ্রিজ পাইতাম, টিভি পাইতাম, এই পাইতাম ওই পাইতাম, অথচ এই মেয়েটারে বিয়ে করায় আমার ছেলেটা কিছুই পাইল না। এখন এই মেয়ের বাবা জায়গা বিক্রি করে তার ভাইরে বিদেশে পাঠাইতে আসে, কিন্তু আমার ছেলেটার দিকে ফিরেও তাকাইতেছে না। ওইগুলো করে আমি আমার বুঝে যে আম্মা টেনশন করো না, ওর ভাই বিদেশে গেলে একটা না একটা ব্যবস্থা হবে। এরকম করে ওর ভাইরে তখন বিদেশের সমস্ত প্রসেস হলো, ওর বাইরে বিদেশ পাঠাইলো। তা আমি এটা বলে সান্ত্বনা দিলাম যে মা, ওর ভাই বিদেশে যাইতেছে, বিদেশে গেলে হয়তো আমারও নিয়ে যাবে, আমাকেও পরে নিয়ে যাবে, ও আমার সাথে কথা হয়েছে, ও বলছে, তানিম বলছে আমাকে নিয়ে যাবে। ওর ভাইয়ের নাম ছিল তানিম। এখন এই কথা বলার পরে আমার আম্মা তখন মোটামুটি ঠান্ডা হওয়ার তানিম বিদেশে যাওয়ার প্রায় 3 মাস পরে হঠাৎ করে বিদেশ থেকে চলে আসছে। যাওয়ার 3 মাস পরে চলে আসছে। তার কারণ, ওই চলে আসার কারণ ওর ভিসা নাকি মানে ভালো ছিল না, জাল ভিসা ছিল না, কী ভিসা ছিল, ভিসায় সমস্যা ছিল, যার জন্য ওই দেশের সরকার ওকে দেশে পাঠিয়ে দিয়েছে। এবার তো আম্মা আরও বেশি রেগে গেছে। এবার একে তো তানিম ঋণ করে গেছে, অনেক টাকা ঋণ হয়েছে, জমি বিক্রি করছে, তারপরে তারা কী করলো, শেষ পর্যন্ত তাদের বাড়ির যে ভিটা ছিল, তানিয়াদের ঘর ভিটার একটু জায়গা তারা বিক্রি করতেছে ওই ঋণ পরিশোধ করার জন্য। ওদের বিদেশ থেকে চলে আসছে। শুধু তো ওই ধানের জমিটা বিক্রি করে ওর পুরোপুরি বিদেশের টাকা হয় নাই, কিন্তু এবার বাড়ির মধ্যে জমি বিক্রি করতেছে। আমার আম্মা এবার আবার খেপছে যে এবার তো বাড়িতে জমি বিক্রি করতেছে, মানে ধানের জমি বিক্রি করছে, এইখানে না হয় তানিয়াকে দেয় নাই, কিন্তু এখন বাড়ির জমি বিক্রি করতেছে এইখানে বল তোর কিছু দেওয়ার জন্য। তাহলে আমি মারে কোনোভাবেই বুঝাইতে পারি না যে মা, তারা তো ঋণগ্রস্ত, তাদের পারিবারিক অবস্থা খারাপ, তারা অনেক কষ্টের মাঝে আছে, আমারও তারা টাকা দিবে কোত্থেকে? এখন বেটা জমি বিক্রি করতেছে, বেটার ছেলে যে বিদেশ গেল সে ঋণ করলো ঋণ পরিশোধ করার জন্য। এবার মাকে আর মানাইতে পারলাম না। মা তখন রেগে মেগে শেষ পর্যন্ত করলো কি, আমার যে ছোটো ভাই আছে সুজনরে তখন আমার আম্মা বিয়ে করাই দিল। সুজনরে বিয়ে করাইলো, আমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করাইলো। যে বাড়িতে বিয়ে করাইছে ওই বাড়ির মেয়েরই বিয়ে করাইছে। ওই মেয়ের বাবা সুজনরে ধরেন আপনার আলমারি, সুকিস থেকে শুরু করে সোফা সেট থেকে শুরু করে এবং অনেক টাকা দিছে। শুধু তাই নয়, এক দাগে অনেকগুলো টাকা দিছে সুজন যাতে কোনো ব্যবসা বাণিজ্য করে, এবং সুজন এই টাকা দিয়ে যে জায়গার ভিতরে আমার চরণ দোকান করার কথা ছিল আমাদের বাড়ির সামনে, ওই জায়গায় সুজন তখন দোকান করে। সম্পূর্ণ টাকা ওই শ্বশুরে দেয়, এবং ওর শ্বশুর শাশুড়ি এত বেশি দেয় যে যেটা বলার মতো না। মানে আমার আম্মা ধরুন ওই বাড়িতে গেলে আমার আম্মাকে বস্তা ভরে ব্যাগ ভরে জিনিসপত্র দিয়ে দেয়, আম কাঁঠাল এটা ওইটা থেকে শুরু করে সব সময়
আমাদের বাড়িতে জিনিসপত্র পাঠায়। এখন আমার মায়ের কথা হলো যে সুজনের শ্বশুরবাড়ি থেকে সুজনের শ্বশুর শাশুড়ি আমার আম্মার জন্য এটা পাঠায়, এত টাকা পয়সা দেয়, ঘরে আলমারি সুকিস এত কিছু দিল, এবং আরও দেখা গেল কি সুজনকে ব্যবসা করার জন্য এক মুঠে অনেকগুলো টাকা দিল, সুজনকে এত কিছু দিল, অথচ আমার বউ তানিয়া তো আমার কিছুই দিল না, তানিয়া তার বাপ মায়ের থেকে কিছুই আনলো না। এবার তো আমার মা আরও বেশি খেপে গেছে। মারে কোনোভাবেই দেখা যায় না, মা 24টা ঘন্টায় তানিয়ার সাথে ঝগড়া করে, এত পরিমাণে ঝগড়া করে যেটা আসলে বলার মতো না। মানে 24টা ঘন্টা তানিয়ার গায়ে পর্যন্ত হাত তোলে। এবং আমার যে ছোটো ভাই বিয়ে করে বউ আনছে, মানে আমার ছোটো ভাইয়ের বউয়ের প্রসঙ্গে আমি আর মানে কি বলবো, বলার মতো আমার কোনো ভাষা নাই। আমার ছোটো ভাইয়ের বউ কখনো এই মানে এক তিল পরিমাণ কোনো কাজ করে না, কোনো পরিমাণে তিল পরিমাণের কোনো কাজ করে না। মানে সারাদিনে বসে থাকে এবং আমার বউকে অর্ডার করে যে ভাবি এটাই না দেন তো, ভাবি ওইটাই না দেন তো, ভাবি এটা করেন তো, ভাবি ওইটা করেন তো। আমি তখন বাইরে থেকে সবসময় এসে একটা জিনিসে দেখি যে আমার বউ 24 ঘন্টা ঘরের মধ্যে কাজ করতে থাকে, 24টা ঘন্টা ঘরে কাজ করে, এবং আমার বউকে কেউ কোনো মূল্যায়ন করে না। এবং একটা কাজের মেয়ের মতো, একটা কাজের মেয়ে যে পরিমাণের কাজ করে সেই পরিমাণের কাজ ও করে। তাই আমি ওরে বলি যে তুমি এত কাজ কেন করো, তোমাকে এত কাজ করতে কে বলছে, তুমি এত কাজ করো, অথচ আমার ছোটো ভাইয়ের বউ সেই কি কোনো কাজ করবে না, তার কোনো কাজ নাই। ও আমাকে তানি আমাকে বলে যে দেখো ঝগড়া করো না, কারণ ঝগড়া করলেই তো ঝগড়া বাড়বে। এই হচ্ছে সুজনের বউ সুজনের শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু আনছে, স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই আনছে, আমার বাপ মাই তো আমার কিছু দেয় নেই। তো যেহেতু আমার বাপ মাই আমার কোনো কিছুই দেয় নাই, তাহলে সেখানে আমি আর কথা বলে লাভ নাই, আমার কথা কেউ শুনবেও না। বাদ দাও, তুমি আর এগুলো করো না, তুমি এসব বাদ দাও, এগুলো কারো কাছে বলো না, আমি কাজ করি তো আমি কাজ করে কী হয়েছে। ভাই মাঘ মাইয়া শীতের রাতের বেলায় আমার বউ 9টা 10টা পর্যন্ত পুকুর পাড়ায় কাপড় চোপড় মানে পরিষ্কার করে, 9টা 10টা পর্যন্ত কাপড় চোপড় পরিষ্কার করে। কোনোভাবেই হচ্ছে আমার বউ এই বাড়ির ভিতরে বিন্দু পরিমাণ মূল্য কোথাও পায় না। খাবার খেতে বসলে আমরা খাবার খেতে বসি, আমার ছোটো ভাইয়ের বউ তানিয়াকে আদেশ করে যে কী করেন ভাবি জানতো পানি পুরো নিয়ে আসেন কল থেকে, আমরা খাইতে বসছি পানি নিয়ে আসে। ধরেন খাবার খাচ্ছি, ভাত শেষ হয়ে গেছে, আমার ছোটো ভাইয়ের বউয়ে আমার বউরে আদেশ করে যে ভাবি জানতো ভাত শেষ হয়ে গেছে, পাকঘর থেকে ভাত নিয়ে আসেন। মানে মনে হয় যেন আমার বউ এই ঘরের বান্দি এবং দাসী। এমন করে 2-3 দিন কাটার পরে একদিন রাতেরবেলা আমরা সবাই খাবার খাচ্ছি, হঠাৎ করে মানে পানি শেষ হয়ে গেছে, মানে এর পানি শেষ। আমার বউকে আমার ছোটো ভাইয়ের বউ বলতেছে যে জানতো ভাবি কল থেকে পানি নিয়ে আসেন। আমি তখন ঢাপ করে আমার বউয়ের হাত চেপে ধরছি, ধরে আমার বউরে আমি তখন আমার ছোটো ভাইয়ের বউরে বলতেছি কী ব্যাপার, তোমার বাপ মাই কি তোমাকে আদব কায়দায় শিখায় নাই, তুমি কি আদব কায়দায় শিখো নাই, পড়াশোনা করো নাই। আমার বউ তোমার বড় বোন, আমার বউ তোমার বড়, তুমি যে তাকে বারবার আদেশ করে এটা তো বেয়াদবি দেখায়, তোমার কি পা নাই, তুমি গিয়ে কি পানি আনতে পারো না। মুহূর্তের মধ্যে আমার ছোটো ভাই আমাকে বলতেছে ভাইয়া আপনি আমার বউর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন, কেন আপনি আমার বউর সাথে খারাপ ব্যবহার করেন। আমি তখন ওরে ধমক দিলাম যে সুজন তুই চুপ কর, আমার বলার অধিকার আছে। আমার আম্মা বলে যদি বলার অধিকার থাকে তার সবচেয়ে বেশি বলার অধিকার আমার আছে, আমি এই পরিবারটা আমার পরিবার। আমি বললাম হ্যাঁ তোমার পরিবার, তুমি বলো, আমি তো তোমাকে মানা করতেছি না, তুমি বলো তোমার যদি এই পরিবার, তুমি বলো আমার বউকে কেন পানি আনার জন্য ভাত খাইতে বসছে, সে এখন কেন পানি আনবে, আমার ছোটো ভাইয়ের বউয়ের কাপড় চোপড় কেন আমার বউ ধুইবে, কেন আমার বউ এগুলো করবে। আমার মা তখন বলে তোর বউ এই পরিবারের বান্দি আর দাসী, তোর বউ সবার কথা শুনতে হবে, আমরা যা বলবো তোর বউ তা শুনবে, যদি শোনে তাহলে ভালো, আর যদি না শোনে তোর বউ নিয়ে তুই বেরিয়ে যা, এই পরিবারে তুই আর থাকবি না। আমি তখন মানে কী যে করবো মানে বুঝতে পারতেছি না। আমি তখন এখান থেকে রাগ করে খাবার না খেয়ে উঠে চলে আসছি। ওই সময় তানিও চাকরির জন্য অনেক জায়গায় মানে অ্যাপ্লাই করতেছে, কোথাও আর ওর চাকরি হচ্ছে না, কারণ এক জায়গায় চাকরি করতে গিয়ে 2-3 বার চাকরি করছে, চলে আসছে, গেছে আসছে, যার জন্য ওর পরিস্থিতিটা অনেক খারাপ হয়ে গেছে। ওকে আর কেউ কখনো চাকরিতে নিতে চায় না এবং ওর সাথে কেউ ভালো ব্যবহারও করে না। তাহলে আমার অবস্থাটা তখন এতটাই নাজেহাল হয়ে গেল যে আমি এখন কি করব, কারে কি বুঝাবো, বউকেও বা কী বলবো, মাকেও বা কী বলবো। আর এদিক দিয়ে তো তানিয়ার কোথাও চাকরি হচ্ছে না, আর ছোটো ভাইদের বউ তো মানে এই আমার আম্মার সাথে সুর মিলে একটু পরে আমার আম্মারা লাগাই দেয়। ধরেন আমার আম্মা ছোটো ভাইয়ের ঘরে গেলে আমার ছোটো ভাইয়ের বউ তখন আমার আম্মার লাগাই দেয় যে আম্মা দেখেন না আমার সাথে এটা করছে ওইটা করছে, এই আম্মা শুরু করে আমার বউরে গালাগালি এটা ওইটা থেকে শুরু করে যা পারতেছে তাই ব্যবহার করতেছে। এবং এই সব কিছু আমার ছোটো ভাই করতেছে, আমার ছোটো ভাই এবং আমার ছোটো ভাইয়ের বউ, তারা প্ল্যানিং করে প্রোগ্রাম করে একটু পরে আম্মারে আমাদের পিছনে লাগাই দেয়, এবং আম্মা আমাদের উপরে এইভাবে মানে লেগে পড়ে গালাগালি করে। এরকম করে সময়টা কাটতেছে আর চিন্তা করতেছি কী করা যায়, এটা থেকে বাঁচার উপায় কী, কীভাবে বাঁচতে পারবো। আল্লাহর কাছে বলি যে আল্লাহ হয় তুমি নিঃশ্বাসটা নিয়ে যাও, তা না হলে তুমি কিছু একটা করো আল্লাহ, এগুলো তো সহ্য হয় না, এসব তো আর মেনে নিতে পারতেছি না। ছোটো ভাইয়ের অত্যাচার, ছোটো ভাইয়ের বউর অত্যাচার, মায়ের অত্যাচার, এসব তো আর মানা যাচ্ছে না।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন আমার বউরে বললাম যে, বউ, আমাদের ঘরে একটা সন্তানাদি হয়ে যাক। যদি আমাদের ঘরে একটা সন্তানাদি হয়, আমাদের বাচ্চা কাচ্চা হইলে পরে দেখা গেল যে আমার মা আমার বাচ্চা কাচ্চা দেখলে মা তখন, যেহেতু আমার ছোটো ভাইও বিয়ে করছে, আজকে অনেক বছর হয়ে গেছে, ছোটো ভাইয়েরও কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাহলে আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমার মা কিন্তু আমার বাচ্চা কাচ্চা কোলে নিবে, আমার বেবিদেরকে কোলে নিয়ে মা কিন্তু ভালো হয়ে যাবে। মারা কিন্তু বেশিরভাগ পাগলামিগুলো এরকমই হয়, সন্তান বা ছোটো বাচ্চা হলে ভালো হয়ে যায়। আমি বললাম যে তুমি একটা বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করো। আমাকে বলো, ওষুধ বড়ি তো কম খাইলাম না, কিন্তু কোথাও থেকে তো কোনো ভালো সুখবর হয় না, বা বাচ্চা কাচ্চা তো হয় না, কি করব? এটাও তো আসতেছে না, আল্লাহ তো এদিক দিয়ে আমাদের দিকে ফিরে তাকাচ্ছে না। যাই হোক, এমন করে সময় কাটতে কাটতে এই মাস তারিখ পরেই হঠাৎ করে একটা সুখবর আসলো। সুখবর আসলো কি, আমার বউ বেবি কনসেপ্ট করছে, বাচ্চা কনসেপ্ট করছে। বউ বাচ্চা কনসেপ্ট করছে, এটা জানার পর তো আমি মহা খুশি। আলহামদুলিল্লাহ, এত বড় খুশি তো আর আমার কিছু হতে পারে না। এবার আমার বউর ঘরে সন্তান আসছে, মানে বউ বেবি কনসেপ্ট করছে, আমার মাও তখন আমার সাথে ভালো হয়ে গেছে, আমার সাথে ভালো ব্যবহার করতেছে, আমার বউর লোকে ভালো ব্যবহার করতেছে। ছোটো ভাইয়ের বউ আর এটা মানতে পারতেছে না। ছোটো ভাইয়ের বউ তখন রেগে মেগে, মানে তিনি তখন একাকার হয়ে যাচ্ছে যে কী ব্যাপার, আমার মা আমাদের ঘরে আসতেছে, আমাদের ঘর থেকে যাইতেছে, আমার বউরে আর আগের মতো কাজ করতে দেয় না, আমার বউর খুব সেবা যত্ন করে, আমার বউর খুব আদর আপ্যায়ন, বউর প্রতি অনেক ভালোবাসা, মানে অনেক কিছু। এগুলো দেখে ছোটো ভাইয়ের বউ তখন জ্বলে পুরে আঙ্গার হয়ে যাচ্ছে। ছোটো ভাইও তখন খুব ঝগড়া করতেছে যে মায়ের সাথে, মা আপনি এই ঘরে যান কেন, ওদের কথা শোনেন কেন? আমার আম্মা বলে যে আমার ছেলেটার ঘরে এখন এই আমার নাতিপুতি হবে, আমার তো এখন ওর একটু দেখাশোনা করা দরকার, আমি তো ওই ঘরেই থাকবো। এই জন্য বেশিরভাগ সময় আমার আম্মা তখন আমাদের ঘরে থাকতো। তো আমাদের আসলে তেমন কোনো কামাই রুজি ছিল না, আমি টুকিটাকি কাজ কাম করতাম, যেখানে যা পাইতাম, যেখানে যেদিকে যে ধরনের কাজ পাইতাম ওদিকেই কাজ করতাম, ওরকম কোনো ভালো কোনো কাজ আমার ছিল না। তো ছোটো ভাই তো তখন মানে খুব রাখতেছে, কারণ ওর তখন ব্যবসা বাণিজ্য ভালো, ওর হাতে কসকসা টাকা, ওর তখন দিনকাল অনেক ভালো কাটতেছে। তা ও তখন এইভাবে মানে জিদ, ওর প্রচুর জিদ, আমার আম্মা আমাদের ঘরে কেন আসে, আমাদের সাথে কেন কথা বলে, এগুলো নিয়ে ও খুব জেদাজিদি করতে করতে একটা পরে যে আমার বউ তখন, আমার বাচ্চাটা হওয়ার সময় হয়ে গেছে, আমার বউ নিজের অনেক যত্ন করতেছে। বাচ্চা মানে পেটে হওয়ার কিছুদিন পর থেকে আমার যে ছোটো ভাইয়ের বউ ছিল, মানে বেবিটা পেটে হওয়ার কিছুদিন পর থেকে আমার ছোটো ভাইয়ের বউ হঠাৎ করে আমাদের সাথে ভালো হয়ে যায়, আমাদের সাথে ভালো হয়ে যায়। ছোটো ভাইয়ের বউ তখন আমার আম্মাকে বলে যে ভাবির পেটে যেহেতু বাচ্চা আসছে, মানে ভাবির এখন আর রান্নাবান্না করার দরকার নাই, তিনি ঘরেই থাকুক, রান্নাবান্না যত যা লাগে আমি করবো। এবার আমার ছোটো বোনের বউই রান্নাবান্না করে, দুধ গরম করে আনা আমার মা আমার বউরে খাওয়ায়। মানে আমার পরিবারটা তখন ভাই এত সুখী একটা পরিবার হয়ে গেছে বলার মতো না। এবং এই পরিবারের স্বপ্নটাই কিন্তু আমি দেখেছিলাম যে আল্লাহ আমার পরিবারটা যাতে এতটাই সুখী হয়ে যায়। ছোটো ভাইয়ের বউ আমাদের সাথে মিলে গেল, ছোটো ভাই মিলে গেল এবং মা মিলে গেল। আমার ছোটো ভাইয়ের বউ তার বাপের বাড়িতে গেলে তাদের আবার বিশাল বাগান আছে, বাগান থেকে আম কাঁঠাল এটা ওইটা নিয়ে আসে, আমার বউরে খাওয়ায়। মানে সবাই মিলে আমার বউরে আলোলে দোললে, আমার বউর প্রতি সবার অনেক টান ভালোবাসা। ছোটো ভাই আমার বলে, ভাই আপনি ক্যাশে বসেন, দোকানে বসেন, দোকানপাট দেখাশোনা করেন। ছোটো ভাইয়ের বউ হঠাৎ করে আমাদের সাথে এতটা ভালো হয়ে গেল। কেন এতটা ভালো হইলো ভাই, এটা কিন্তু বুঝতে পারিনি যে কেন আমাদের সাথে হঠাৎ করে এতটাই ভালো যে আমাদেরকে ছাড়া কিছুই বোঝে না। মানে আমার ছোটো ভাই আমার ছাড়া নিঃশ্বাসে ফেলে না, আমার বড় ভাই যা বলবে তা, বড় ভাইয়ের কথায় উঠে বসে বড় ভাইয়ের কথায়। এবং আমার ছোটো ভাইয়ের বউ একইভাবে, আমার বউ যা বলে আমার ছোটো ভাইয়ের বউ তা শোনে। আমার এরকম আমি দেখেছি যে রাতের বেলা আমার ছোটো ভাইয়ের বউ আমার বউয়ের ময়লা কাপড় চোপড় পর্যন্ত পুকুর থেকে ধুয়ে আনে, ভাত রান্না করে, তরকারি রান্না করে, ঘর দুয়ার পরিষ্কার করে, সমস্ত ধরনের যত কাজ আছে সমস্ত কাজ আমার ছোটো ভাইয়ের বউ করতেছে। এই দৃশ্যগুলো আমার কাছে বড় অবাক লাগতেছে যে আরে আল্লাহ, এগুলো কি? এগুলো তো আমি কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নাই। এসব আল্লাহ তুমি আমাদেরকে কী দেখাইতেছো? আমার মনে আমি কারিশমা দেখতেছি, কারিশমা। এমন করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ তখন বাচ্চা হবে এবং ঘনাঘন হয়ে গেছে। রাত্রে প্রায় 9টার দিকে আমার বউর তখন ব্যথা উঠছে। ও যেহেতু নার্স, ও তো বুঝে, ব্যথা উঠছে, আমাকে বলা আমার তো ব্যথা উঠছে। তাই আমি বললাম সমস্যা নেই, ডাক্তারের কাছে নিয়ে যাবো, হসপিটালে যাবো। আমাকে বলে না, হসপিটালে যেতে হবে না, আমি তো সবই বুঝি, বাচ্চার কন্ডিশন, বাচ্চার অবস্থান আমি সব কিছুই বুঝতেছি, তুমি টেনশন করতে হবে না, তুমি আল্লাহ আল্লাহ করো। এমন করতে করতে রাত্র প্রায় 12টা সাড়ে 12টার দিকে আমার বউর গর্ভে তখন সন্তান দুনিয়াতে আসলো। সন্তান দুনিয়াতে আসার পরে আমার মা তখন একটা চিৎকার দিল, মানে ঘরের ভিতরে, মানে আমার বউ যেখানে চিৎকার দিল, চিৎকার দিকে বেরোয় আমার বলতেছে গজব পড়ছে রে, গজব পড়ছে, গজব। যে কী মা, কী গজব পড়ছে? বাচ্চা হয়েছে, আমি বাচ্চার কান্নার শব্দ পাইলাম, তুমি বলতেছো গজব হয়েছে। মা বলে মানুষের বাচ্চা হয় নাই, কুকুরের বাচ্চা হয়েছে। আমি তখন বললাম কী বললাম, মানুষের বাচ্চা হয় নাই, কুকুরের বাচ্চা হয়েছে? মা বলে যা ঘরের ভিতর যা দেখ। আমি তখন দূর দিয়ে ঘরে ঢুকলাম, ঢুকার পর দেখছি আমার ছোটো ভাইয়ের বউ এক পাশে দাঁড়ায় আছে, একটা আয়া ছিল, আয়াটাও এক পাশে দাঁড়িয়ে আছে। আমার বউ তখন প্রায় অজ্ঞানের মতো পাশে শোয়ানো
মুখমণ্ডলটা ভাই মানুষের মতোই, বাট কানগুলো কিছুটা কুকুরের মতো হয়ে গেছে, বা মনে যেন মানে কিছুটা কুকুরের মানে চেহারাটা এরকম কুকুরের মতো কিছু না, মুখটা একটু মানে চিকন হয়ে সামনের দিকে চলে আসছে, কানগুলো কেমন কুকুরের মতো একটু খাড়া খাড়া। আমার মা বলে কুকুরের বাচ্চা, এবং এই বাচ্চাটা এরকম গুজা হয়ে আছে, মানে ওরকম সোজা না, এরকম গুজা হয়ে আছে, কুকুরের মতো এরকম গুজা হয়ে আছে। দেখার পরে আমি তো ভাই এখন কি বলবো, তো মারে বললাম যে মা এটা কি? মা আমারে বলে আমি তো বলতেছি এটা কি, কুকুরের বাচ্চা জন্ম দিছে, কুকুরের বাচ্চা, মানুষের বাচ্চা না। ওই হসপিটালে গিয়া খারাপ ছেলেদের সাথে খারাপ কাজ করছে, হসপিটালে চাকরি করছে, হাজার মানুষ ওর চেহারা দেখছে, এই জন্য এরকমটা হয়েছে। তাই আমি চিন্তা করতেছি এখন আমি কী করবো। আমার বউরে বলে যে কী করতে পারি। ওর যখন জ্ঞান ফিরলো, ও বাচ্চাটাকে দেখে ও নিজেও অনেক নার্ভাস হয়ে গেছে। প্রায় বাচ্চাটা 20-25 মিনিটের মতো বাইচা ছিল। 20-25 মিনিট পরে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে আমার আম্মা বলতেছে মারা গেছে, কুকুর মারা গেছে, কুকুর মারা গেছে, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা হয়েছে, কুকুরের বাচ্চা মারা গেছে। তো এখন কী করবো? রাতের বেলায় আমি তখন বাচ্চাটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করলাম, কিন্তু কুকুরের মতো হওয়ার কারণে আমার গ্রামের কোনো মানুষের বাচ্চা মাটি দেওয়ার জন্য আমার সাথে আসলো না। সবাই আমাদের বলতেছে কুকুরের মতো হয়েছে যেহেতু এটা একটা গজব, এবং গজবকে আমরা মাটি দিতে আসবো না। আমি আমার ছোটো ভাইটা আমার সাথে গেল না। আমি সাদা কাপড় দিয়ে পেঁচে আমার বাচ্চাটারে আমি একা কবরস্থানে নিয়ে মাটি দিয়েছি। একটা মানুষ, আমার গ্রামের একটা মানুষ আমার সাথে কবরস্থানে যায়নি। আমি একাই কবরস্থানে গিয়ে বাচ্চাটাকে দাফন কাফন করি এবং বাচ্চাটাকে মাটি দিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে এর পরের দিন আমাদের বাড়িতে মানুষের ঢেউ। রাতে বাচ্চা মাটি দিয়ে দিছি যাতে মানুষ না দেখতে পারে, কারণ মানুষ দেখলে তো আরও বেশি কানাঘোষটা করবে। গ্রামের মানুষ তো, এদের তো কোনো খাই দেওয়া কাজ নেই, সারাদিনই হচ্ছে এই জনের কথা ওই জনের কাছে, ওই জনের কাছে কথা বিক্রি করে বেড়ানো। তো চিন্তা করলাম সকাল হইলে আরও মানুষ আসবে, দেখবে, জন্য রাতে দাফন করে দিলাম। সকালবেলা আমার বাচ্চা দেখার জন্য মানুষ, বাড়ির মধ্যে ভিড়, এবং আমি বাড়ির মধ্যে আসি, এই দিক দিয়ে কয়েকজনে গিয়ে আমার বাচ্চার কবর করে ফেলছে বাচ্চা দেখার জন্য, কীরকম কুকুরের বাচ্চা হয়েছে। চিন্তা করেন, আমি ঘরের মধ্যে আসি, এদিক দিয়ে আমার বাচ্চাটার কবর থেকে উঠাই ফেলছে দেখার জন্য। কবর থেকে উঠে ফেলার পর আমি তখন বাড়ি থেকে দৌড় দিলাম, কবরস্থানে দৌড় দিয়ে গিয়ে সবারই পিটাতে শুরু করলাম লাঠি দিয়ে, এইটা উঠেলি কেন, গন্ধ বেরিয়ে গেছে। আমি তখন আবারও কবরে ঢুকে আবার মাটি দিয়ে দিছি। এবার এই জিনিসটা মুহূর্তের মধ্যে ধরেন 1 কান 2 কান হতে পুরো গ্রাম ছড়ায় গেছে। দূর দূরান্তর গ্রাম থেকে মানুষজন ছুটে আসতেছে এই মহিলার ঘরে কুকুরের বাচ্চা হয়েছে দেখার জন্য। সারাদিনে এমন একটা অবস্থা, মানে মনে হয় যেন এটা একটা বিয়ে বাড়ির মতো অবস্থা। হাই রে, মানুষকে ধাক্কায় বের করা যায় না। কেউ আসে বাচ্চা দেখার জন্য, কেউ আসে বাচ্চার বাপমা দেখার জন্য। কাদের ঘর থেকে কুকুরের মতো বাচ্চা জন্ম হয়েছে, এটা দেখা, এটা শুনে মনে করেন যে মানুষের টল লেগে গেছে, মানুষের টল। হাইরে কি বলবো, কারে কি বলবো, কাউকে বলার মতো কোনো ভাষা নাই। এই দিনটা কাটলো। এর পরের দিনে একই অবস্থা, বাড়ির মধ্যে মানুষ আর মানুষ। কয়জনকে বিদায় করবো, কয়জনকে পিটবো, কয়জনকে মারবো, কয়জনকে বিদায় করবো, কাউকে তো আর বিদায় করতে পারি না। পরে শেষ পর্যন্ত দেখলাম যে বাড়িতে থাকা আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়াইছে। বাড়িতে থাকার কোনো অবস্থা নাই, মানুষে এত পরিমাণের মানুষের টল। সবাই আমাকে দেখে বলতেছে ওনার বউর ঘরে কুকুরের বাচ্চা জন্মাইছে, আমার বউকে দেখে বলতেছে এই মহিলার ঘরে কুকুরের বাচ্চা জন্মাইছে। এরকমভাবে 2টা দিন কাটলো। 2 দিন পরে একদিন গুটগুটে রাতের অন্ধকারে মুখ পেঁচিয়ে আমি আর আমার বউ তখন বাধ্য হয়ে গ্রাম থেকে বেরিয়ে যাই, কারণ এই গ্রামে থাকার আর কোনো অবস্থা নাই। রাতের অন্ধকারে আমি আর আমার বউ মুখ পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে আমরা তখন শরীয়তপুর এসে ওইখান থেকে আমার বউয়ের এক পরিচিত বান্ধবী, সে নার্সিং করে ঢাকাতে, আমরা ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে যে ওইখানে যেই নার্সিং করে সেই হসপিটালে আমি তখন সিকিউরিটি গার্ডের একটা চাকরি নিলাম। আমার বউ তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি যে আমার বউকে আমি বাঁচাতে পারবো বা আমার বউ বাঁচবে। সে প্রচণ্ড রকমের চিল্লা ফিল্লা কান্নাকাটি, তারাই ধরে রাখা যায় না। এমন করে সময়গুলো কাটতেছে, প্রায় 1-2 বছরের মতো কেটে গেছে। আমার বউর ঘরে বা আর কোনো সন্তান হয়নি। আমি তখন এই সিকিউরিটি চাকরি করি। 1 বছর পরে ঈদের সময়, রমজানের ঈদে আমি তখন বাড়িতে গেছি। আমার বউরে নিয়ে যান, আমার বউরে ঢাকাতে রেখে আমি একে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ঈদের দিন রাতের বেলায় আমি আমাদের পার্শ্ববর্তী ঘরের এক ভাবির ঘরে গেলাম শ্যামাই খাওয়ার জন্য। ভাবি আমারে বলল শ্যামাই খাওয়ার জন্য গেছি। পরে ভাবি আমার ঘরের ভিতর ডাক দিয়ে বলতেছে যে স্বপন ভাই, আপনার একটা কথা বলি, আপনি আপনার ছোটো ভাইয়ের বউরে বইলেন না, কাউরে বইলেন না। আমি বললাম যে না, বলবো না। বলে আপনার বউয়ের গর্ভে কেন কুকুরের মতো সন্তান হয়েছে জানেন? আমি বললাম যে কেন? পরে বলে আপনার ছোটো ভাইয়ের বউয়ের কারণে। আমি তখন বললাম যে আমার ছোটো ভাইয়ের বউ কি করছে? বলে কুকুরের বীর্য সে কোত্থেকে নাকি জোগাড় করছে। কীভাবে জোগাড় করছে, কোত্থেকে করছে জানে না,
কুকুরের বীর্য জোগাড় করার পরে বিভিন্ন খাবারের মাধ্যমে এটা নাকি আমার বউকে খাইয়ে দেওয়া হয়েছে। আমি তখন শুনে অবাক হয়ে গেলাম যে এটা কী ধরনের কথা। বলে হ্যাঁ, এটা করা হয়েছে এবং আপনার বউকে কুফুরিও করা হয়েছে। এই দুইটা জিনিস একসাথে করে আপনার বউয়ের এই পেটের বাচ্চাটাকে এরকম নমুনা করে দুনিয়াতে আনা হয়েছে, এটা আপনার ছোটো ভাইয়ের বউ করছে। তা আমি গ্রামের মহিলা কী বলছে না বলছে ওই কথা আমি আর মূল্যায়ন দিলাম না। মূল্যায়ন না করে আমি তখন আবার চলে আসি ঢাকাতে। পরের দিনই, ঈদের পরের দিন ঢাকাতে আসার পর আমি তখন আমার বউয়ের বিষয়টা জানাইলাম। আমার বউ বলে এরকম হতেও পারে, কারণ হচ্ছে হঠাৎ করে তোমার ছোটো ভাইয়ের বউ আমার সাথে এতটা ভালো কেন হয়ে যাবে, কেন আমার সাথে এতটা ভালো হয়ে যাবে, কী কারণে এতটা ভালো হবে। আমাদের কথা ছাড়া কিছু বোঝে না, আমাদের কথায় উঠে বসে, আমরা যা বলি তাই শোনে। তাহলে সেখানে তো কোনো না কোনো একটা কারণ আছে। আর কারণটা সম্ভবত এটাই হবে, আমাকে কিছু না কিছু একটা খাওয়াই দিছে বা কিছু না কিছু একটা করছে, তা না তো আমার সন্তানটা এরকম হতো না। এবং এরপর থেকে আজকে প্রায় অনেকগুলো বছর কেটে গেল, আমার বউ আর বেবি কনসেপ্ট করলো না। শেষ পর্যন্ত যেই হসপিটালে আমি গার্ডে চাকরি করি, এই হসপিটালে আমার বউয়ের পরে নার্সের চাকরি হলো। আমার বউ এখন ওই হসপিটালের সিনিয়র নার্স এবং আমি ওই হসপিটালের সিকিউরিটি গার্ডে আছি। আজকে অনেকগুলো বছর আমাদের জীবন থেকে কেটে গেল, কিন্তু আমাদের ঘরে আর কোনো সন্তানাদি হলো না। এর মাঝে আমার আম্মা চান মারা গেছে, আমার মা মারা গেছে গত বছর। মাকে দেখার জন্য আমি গ্রামে গেছি, আমি 5-6 দিন গেলাম, কিন্তু আমার বউ আর ওই গ্রামে যাইতে রাজি না। আমার বউ আর যায়নি এবং আমার বউ তার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়িকে ঢাকায় নিয়ে আসছে, তারা আমাদের সাথে আছে। এবং আমার যে শালা ছিল তাকে পুনরায় আবারও সৌদি আরব পাঠানো হয়েছে, তানিমকে। তানিম এখন সৌদি আরবে আছে। এখন আমরা মোটামুটি আর্থিকভাবে অনেকটাই সচ্ছল। আর আমাদের গ্রামের যে জায়গা সম্পত্তি আছে সব আমার ছোটো ভাই দখল করে নিছে। সুজনের বউ মিলে সব দখল করছে এবং আমাদের ওই গ্রামে আর কিছুই নাই। আমরা ওই গ্রামে গেলে মানুষ আমাদেরকে জায়গাও দেয় না। ছোটো ভাই বলে মা নাকি সব ওর নামে দলিল করে দিয়ে গেছে, বাবা নাকি সব ওর নামে দিয়ে গেছে, ও জানে। আর আমি এগুলো নিয়ে কথাও বলি না, কারণ সুজনের বউয়ের প্রচুর ক্ষমতা। এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সব সুজনের বউয়ের কথা উঠে আর বসে। সুজনের বউয়ের বিপক্ষে কথা বলতে গেলে সম্ভবত আমার মাথা ফাটাই দিবে, এই জন্য আমি আর ভয়ে কাউকে কোনো কিছু বলি না। তো শেষ পর্যন্ত একটা জিনিস আমার কাছে মনে হলো, যেমন জানি না কেন আমার ভাগ্যটা এরকম হলো। একবার মনে হয় আমার বউকে মনে হয় ঠিকই কুকুরের বীর্য খাওয়ানো হয়েছে, আবার মনে হয় নাকি আমার বউ তাবিজ তুমান করা হয়েছে। কেন বাচ্চাটি এরকম হলো সেটা আজ বুঝতে পারলাম না। এবং বাচ্চা হওয়ার এত বছর হয়ে যাবার পরেও আমার বউর গর্ভে আর কোনো সন্তান আসলো না। আমার বউ তো একজন নার্স, সে নিজে অনেক ডাক্তার দেখাইছে, আমি অনেক ডাক্তার দেখাইছি, বাট কোনো ডাক্তার আমাদের কোনো রোগ ধরতে পারে না, আমাদের কিছু হয় না। এরই মাঝে আমার ছোটো ভাইয়ের ঘরে 2টা ছেলে 2টা মেয়ে হয়েছে, তারা অত্যন্ত ভালো আছে, তাদের পরিবার। আমার ছোটো ভাইয়ের ছেলে মেয়েগুলো অত্যন্ত ভালো, আমাকে অনেক স্নেহ করে, সম্মান করে, ভালোবাসে গ্রামে গেলে। তারপর আমি আর আমার বউ মিলে আপনার গল্পগুলো শুনি। বিশেষ করে যেদিন আমার বউয়ের নাইট ডিউটি হয়, আমার বউ ওই দিন আমি আমার বউর সাথে বসে বসে গল্পগুলো শুনি। 2টা হেডফোন, একটা আমার কানে একটা আমার বউয়ের কানে দিয়ে গল্পগুলো শুনি, ভালো লাগে। তো সে ভালো লাগা থেকে আমরা স্বামী স্ত্রী মিলে আপনাদের কাছে আমার এই গল্পটা বললাম। যদি আপনার মনে হয় গল্পটা প্রচার করতে পারেন, অন্তত প্রচার করলে আমরা যদি মানে আমার কাছে মনে হয় শেষের দিকে আমার ছোটো ভাই যখন আমাদের সাথে মিশতে চাইছে, ছোটো ভাইয়ের বউ যখন মিশতে চাইছে, আমরা যদি তখন আমার ছোটো ভাইকে আমার বউর সাথে মিশতে না দিতাম, ছোটো ভাইয়ের বউকে আমার বউর সাথে মিশতে না দিতাম, তবে হয়তো আমার কুকুরের মতো সন্তান জন্মাইতো না। এই ভুলটা হয়তো অন্যরা করবে না, গল্পটা প্রচার করলে হয়তো কিছু মানুষ সাবধান হবে। এই জন্য গল্পটা প্রচার করবেন। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত শরীয়তপুরের ভাই স্বপন হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। শত্রু যখন হঠাৎ করে বন্ধু হয়ে যেতে চায়, তখন বুঝতে হবে যে এই শত্রু দূর থেকেই কিছু করতে পারে না বলে কাছে এসে বন্ধুত্বের সুযোগ নিয়ে কিছু করতে চাচ্ছে, তাই বলে সে বন্ধু হতে যাচ্ছে, এটা বুঝতে হবে। তানিয়া এবং স্বপন ভাইয়ের বোঝা উচিত ছিল, যখনই তার ছোটো ভাই সুজন এবং সুজনের বউ তাদের সাথে হঠাৎ করে মিশে যেতে চাচ্ছে, তখন তাদের এটা বোঝা উচিত ছিল যে তাদের কোনো না কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে এবং খারাপ উদ্দেশ্যটা নিয়েই তারা আমাদের সাথে মিশতে যাচ্ছে। ওই সময় যদি সুজন ভাই এবং তানিয়া স্বপন ভাই এবং তানিয়া তারা যদি ওই তার ছোটো ভাইকে আর ছোটো ভাইয়ের বউকে তাদের সাথে মিশতে না দিত, হয়তো এরকম একটা অঘটন ঘটতো না, আমার মতে আর কি। তারপরেও তাবিজ তো মানে অনেক কিছুই হয়, আমি এরকম অনেক গল্পই পেয়েছি। ব্ল্যাক ম্যাজিকের কারণে সন্তান একদম কয়লার মতো জন্মায়, আগুন মানে জিনের মতো সন্তান জন্মায়, এগুলো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়। হয়তো এরকমভাবেই কোনো কিছু করেছে কুকুর দ্বারা, যার কারণে সন্তান এরকম করে জন্মেছে। এজন্য শত্রুকে কখনো বন্ধু বানাতে নেই। শত্রুয়ে কালসাপ যতই মায়া দেখাক, যতই ভালোবাসা দেখাক, এই সাপকে আপনি বুকে নিয়ে ঘুমাইতে পারবেন না, কারণ এই সাপের একটা সবল আপনার মৃত্যু হতে পারে, যেমনটা মৃত্যু হয়েছে স্বপন এবং তানিয়ার জীবনে। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারো জীবনে না ঘটুক এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুগণ।
আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।